ব্রাজিলের ম্যাচটা শেষ করে আমি আমার বাসার উঠানে একটু হাঁটতে গেছিলাম। আমার বাসায় একটা সুন্দর উঠান আছে, সেখানে হাঁটতে যেয়ে আমি একটু গভীর নিঃশ্বাস নিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম আজকে আসলে ব্রাজিল ম্যাচে কোথায় কোথায় ভুলগুলা করছে, কোথায় কোথায় ল্যাকিংস আছে ব্রাজিল এই টিমটায়। এই টিমটাকে দেখে আসলেই সামনে কিছু চিন্তা করা সম্ভব, তারা কি আসলে ভালো কিছু করতে পারবে নাকি সেই ডিজাস্টারই তাদের সাথে আবার ঘটতে যাচ্ছে। দেখেন, এই টিমটার দুইটা জায়গায় আসলে খুব 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 বেশি ঝামেলা আছে, সেটা হচ্ছে তাদের মিডফিল্ড আর একটা তাদের ফুল ব্যাক। দেখেন, তাদের মিডফিল্ড এবং ফুল ব্যাকে যে সমস্যা সেটা আপনি আসলে সলভ করতে পারবেন না, কারণ সেখানে আসলে তাদের প্লেয়ারই নেই সেই টপ লেভেলের বা টপ কোয়ালিটি মিডফিল্ডারই নেই। আপনার মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব, স্পিডের অভাব, ইন্টেন্সিটির অভাব, আর কি বলবো বলেন। দেখেন, ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে, ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে, বিউটিফুল ট্যাকেল করে, বাট ব্রাজিলের হয়ে আসলে এত স্লো কেমনে হয়ে যায়, এত বাজে পারফরমেন্স কেমনে করে আমি বুঝি না। এবং আপনার মিডফিল্ডে আসলে খেলছে কে? ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো এবং লুকাস পাকেতা। পাকেতা নিয়ে আমি কি বলবো, সে এই সিজন আসলে ভালো খেলেনি, তারপরেও তাকে কার্লো আনচেলত্তি দলে জায়গা দিছে। একটার পর একটা মিস্টেক, একটার পর একটা ভুল পাস, একটার পর একটা বল লুজ করেই গেছে। এবং ক্যাসিমিরো খুবই স্লো, কি বলবো। তারপর হচ্ছিল ব্রুনো গুইমারেসের কাছে যে পারফরমেন্সটা আশা করছিলাম সেটা আসলে পাই নাই। এই টিমটা আসলে, যে ব্রাজিল টিমের মিডফিল্ডটা সেটা আসলে খুবই স্লো এবং খুবই একটু কি বলবো মানে ক্রিয়েটিভিটি শূন্য। এবং তার এগেনস্টে খেলতে হচ্ছিল আপনার মরক্কোর সেই স্পিডি ফাস্ট মানে টিম, ক্রিয়েটিভ টিম, যেই টিমটা আসলে পুরো চারদিক দিয়ে মিডফিল্ডে চাইপে ধরছে ব্রাজিলে, এবং সেখানে তারা ফাস্ট মুভমেন্ট করতে না পারার কারণে এই মিডফিল্ডেই পরাস্ত হয়েছে ব্রাজিল আসলে এই মরক্কোর এগেনস্টে। এবং এইটার সমাধান আপনাকে খুঁজতে হলে আপনাকে একজনের কাছে যাইতে হবে, তার নাম নেইমার। নেইমার আসলে এই টিমটার মিডফিল্ডে কিছুটা ক্রিয়েটিভিটি আসবে, যেটা আসলে মিডফিল্ডে থেকে বল তৈরি করে অ্যাটাকে করতে সাহায্য করবে। ব্রাজিল টিমের উইং ফরওয়ার্ড বলেন, সেখানে স্পিড আছে, সেটাকে যদি আপনি ইউজ করতে হয় তাহলে আপনাকে আসলে ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে। দেখেন, ফার্স্টের শুরুর দিকে ইভানেস কিছু রান মেক করতেছিল রাইট সাইড দিয়ে, সেখানে আসলে কিছু বল ব্রুনো গুইমারে দেওয়ার চেষ্টা করছে, ক্যাসিমিরো দেওয়ার চেষ্টা করছে, মার্কিনোস দেওয়ার চেষ্টা করছে, বা সব বলগুলাই তার মাথার উপর দিয়ে চলে গেছে, যে মনে দেখে আপনারা দেখে থাকেন। সো সেই প্রপার বল সাপ্লাই আসলে করতে পারতেছে না। এবং আরেকটা যেটা আসলে জায়গা, সেটা হচ্ছে তাদের ফুল ব্যাক পজিশন। দেখেন, ফুল ব্যাক পজিশনে যেই পাশে দুজন খেলছে, ইভানেসকে রাইট সাইডে স্টার্ট করছে এবং লেফট সাইডে ডগলাস সান্তোস খেলছে, দুইটা পজিশনেই এক পাশে ব্রাহিম দিয়াস আর এক পাশে মাজরই তো রাইট সাইড দিয়ে লেফট ব্যাক হিসেবে উঠে আসছেই। সেখানে আসলে দুইজনই খুব বেশি পরাস্ত হয়েছে তাদের ড্রিবলিং স্পিডের কাছে, তাদের বল কন্ট্রোলের কাছে, মুভমেন্টের কাছে, কম্বিনেশনের কাছে, ইন্টেন্সিটির কাছে। এই সবগুলো ওয়ার্ড আজকে মরক্কোর মধ্যে ছিল, যেটা আসলে ব্রাজিলের মধ্যে ছিল না। সেই উইং থেকে পরাস্ত হইতে হইতে সেকেন্ড হাফে এসে কার্লো আনচেলত্তি ডানিলোকে নামাইতে বাধ্য হয়েছে রাইট সাইডে, কারণ ডানিলো আসার পরে ওখানে আসলে অ্যাটাকটা কিছুটা কমছে, ডানিলোর সেই ডিফেন্সিভ অভিজ্ঞতার কারণে কিছুটা বন্ধ করা গেছে। এখন এই টিমটার আসলে আপনার সমাধান কি, যেটা আমরা বলতে চাচ্ছি, মিডফিল্ডে আপনার যদি ক্রিয়েটিভিটি বাড়াইতে হয় তাহলে আপনাকে নেইমারকে মিডফিল্ডে লাগবেই। এবং আরেকটা আসলে সাবস্টিটিউট যেটা কার্লো আনচেলত্তি করছিল রাইট সাইডে হেনরিকেকে, তাকে আসলে আশা করছিলাম তার কাছ থেকে আমি খুব বেশি ড্রিবল পাস করে ভিতরে ঢোকা, বাট সেই ড্রিবল পাস করে সে ভিতরে ঢুকতে পারে নাই, সে আশা পূরণ করতে পারে নাই, এনরিককে নামায় নাই। নামানোর অপশনও ছিল না আর কোনো। আপনার যে টেকনিক্যাল ওয়েতে আপনি এনডিকে এক সাইডে সবাই লেফট সাইডে নামাই দিবেন, হইতে পারে না। রাইট সাইডে যেহেতু এনডিকে নামানো হয়েছে, তো এনডিককে নামানো তো আর সম্ভব ছিল না। এবং আরেকটা জায়গা হচ্ছিল কি জানেন, ব্রাজিল টিমটার মধ্যে যে কম্বিনেশনটা, এইটার অভাবের জন্য ব্রাজিল টিমটা আসলে ভুগবে। দেখেন, ব্রাজিল টিম কিন্তু আজকে মরক্কোর কাছে একদম ভয়াবহভাবে পরাজিত হয়েছে এমন না। মরক্কো কিন্তু ওই একটা মিস্টেকের থেকে, গোল করা থেকে বাদে, মরক্কো কিন্তু ওপেন প্লে থেকে গোলের যে চান্স, মানে একদম গোল হয়ে যাবে এমন কোনো চান্স মরক্কো ক্রিয়েটই করতে পারে না কিন্তু। এখানে আপনি সেন্টার ব্যাকে আপনার মানে অবদান দিতে হবে ব্রাজিলের ডিফেন্সে। এবং এইটা আসলে বলে যে ব্রাজিল আসলে যদি তাদের মধ্যে কম্বিনেশনটা কোনোভাবে খুঁজে বের করতে পারে, ক্যাসিমিরো যদি তার ইউনাইটেডে যে পারফরমেন্স দিয়েছে সেই পারফরমেন্স দিতে পারে, তাহলে এই ব্রাজিল টিমটাও এখনো গুড টু গো, এই টিম দিয়েও আসলে সম্ভব। এবং এই মরক্কো এগেনস্টে ড্রকে আপনি আসলে ছোট করে দেখতে পারবেন না, কারণ মরক্কো এখন কিন্তু একদম আপনি ফেলনা টিম, ডার্ক হর্স এখন আর মরক্কো নয়, মরক্কো এখন একটা বিগ টিম। আপনি যদি র্যাঙ্কিং দেখেন, র্যাঙ্কিংয়ে মরক্কো কিন্তু ব্রাজিল থেকে মাত্র এক ধাপ পিছনে। সো মরক্কোকে সাথে ড্র করা ম্যাচটা আসলে, মানে আমি একদম খারাপ শুরু বলবো না, বাট ব্রাজিলের মধ্যে হিউজ জায়গায় ল্যাকিং ছিল, মিডফিল্ড, ফুলব্যাক, তাদের কম্বিনেশন, ডিফেন্ডারদের ভুল ছিল, প্রথম গোল কনসিড করছে। সো সব মিলে আর কি বলবো, মানে একদম মানে একটা ডিজাস্টার গেছে ব্রাজিলের জন্য দিনটা। কিন্তু ব্রাজিলে এই টিমটা এখনো গুড টু গো করা সম্ভব যদি তাদের মধ্যে কম্বিনেশন আনা যায়, মিডফিল্ডে ক্রিয়েটিভিটি ফিরে আনতে পারে,
মিডফিল্ডারগুলো একটু ভালো পারফরমেন্স করার চেষ্টা করে, বাট এই মিডফিল্ডে দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে আপনি পর্তুগাল বলেন, স্পেনের মতো মিডফিল্ড তৈরি করবে যারা ক্রিয়েটিভিটি বল তৈরি করবে। এই মিডফিল্ড যখন আপনার ওই ধরনের মিডফিল্ড পর্তুগাল বলেন, স্পেন বলেন, ইংল্যান্ড বলেন, এই টাইপ মিডফিল্ড যখন ফেস করবে তখন এই মিডফিল্ডের অবস্থা ভয়াবহ হইতে যাইতেছে। কারণ মিডফিল্ডে তখন টেকনিক বলেন, পেসে বলেন, এরা টিকতে পারবে না। ক্যাসেমিরো যদি ইউনাইটেড পারফরমেন্স দিতে না পারে তাহলে আমার মনে হয় না এই মিডফিল্ডার টিকতে পারবে এইসব বড় টিমের এগেনস্টে। আপনারা আপনার মতামত জানাতে পারেন, আপনাদের কি ভাবনা মনে হচ্ছে ব্রাজিল কি পারবে ওয়ার্ল্ড কাপে কিছু করতে, নাকি আবারও সে হতাশ করতে যাচ্ছে ব্রাজিল?